হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবিডু। আজকে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি থেকে WBCS এর ডে 8 ক্লাস ইনফ্লেশন করাবো। ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং আজকের ক্লাসটা কিন্তু পাবলিক হবে, সুতরাং তোমরা সবাই দেখতে পারবে। অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। WBCS এ মেম্বারশিপ প্রোগ্রাম চলছে, আমাদের অনলাইন ব্যাচ তোমরা জানো অনেকেই। তো সেখানে কিন্তু আমরা ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি পড়াচ্ছি। সপ্তাহে কিন্তু দুদিন পড়ানো হচ্ছে এবং মাসে দুটো করে কিন্তু মক নেওয়া হচ্ছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। ওকে, 159 করে পার মান্থ, 200 টাকা রেজিস্ট্রেশন। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো। এছাড়াও পিএসসি ক্লার্কশিপ আর ICDS শুধুমাত্র ফিমেলস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু মেম্বারশিপ প্রোগ্রাম চলছে। ডেসক্রিপশান বক্সে ডিটেলস লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। ওকে, সমস্ত ক্লাসের আপডেট গিফট অফ দ্য গ্যাবিডু আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেখানে কিন্তু আসছে এবং ক্লার্কশিপের যে মক টেস্ট হচ্ছে সেগুলোর অ্যান্সার কিও কিন্তু আমাদের টেলিগ্রাম, আমাদের যে গ্রুপ রয়েছে গিফট অফ দ্য গ্যাবিডু, সেখানে কিন্তু তুমি পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক, জয়েন করে নিও। চলো শুরু করছি। ইনফ্লেশন তার বাংলা অর্থ কি না আমাদের মুদ্রাস্ফীতি। যাদের একটু এই চ্যাপ্টারটা নিয়ে সমস্যা আছে, আজকে ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো, আশা করি কিন্তু আর সমস্যা তোমাদের থাকবে না। একেবারে ডিটেলসে বলে দিচ্ছি। ইনফ্লেশনের বাংলা অর্থ আমাদের মুদ্রাস্ফীতি। আমরা জানি মুদ্রাস্ফীতি মানে কি, যে অর্থাৎ আমাদের অর্থনীতিতে টাকার যোগান কিন্তু যদি বেড়ে যায়, টাকার যোগান যদি আমার অর্থনীতিতে বেড়ে যায়, তখন আমার টাকার গুরুত্ব কিন্তু অবশ্যই কমে যাবে। টাকার গুরুত্ব কিংবা টাকার ভ্যালু কিন্তু কমে যাবে এবং টাকার যখনই গুরুত্ব কমবে তখন কি হবে, আমাদের কিন্তু কেনার ক্ষমতা অর্থাৎ যে পারচেসিং পাওয়ারটা, সেই পারচেসিং পাওয়ার কিন্তু আমার কমে যাবে। কেননা আজকে যদি 10 টাকা দিয়ে তুমি একটা কিছু জিনিস কিনলে, ঠিক আছে, 10 টাকা দিয়ে ধরো তুমি আজকে একটা লাইফবয় সাবান কিনলে, ঠিক আছে, কাল যখন সেই সাবানটা কিনতে যাবে 10 টাকা দিয়ে, দেখা যাচ্ছে কি যে ওই 10 টাকা দিয়ে ওই লাইফবয় সাবানটা তুমি কিনতে পারছো না, সেটার দাম কত হয়ে গেছে না 15 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কিন্তু আরও এক্সট্রা তোমাকে 5 টাকা দিতে হচ্ছে, কিংবা 20 টাকা হয়ে গেছে, অর্থাৎ তাহলে কিন্তু তোমাকে আরও বেশি 10 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে, এইটাকে আমরা কি বলছি না টাকার গুরুত্ব কমে যাওয়া। এবং টাকার গুরুত্ব যত কমবে সেক্ষেত্রে কী হবে, আমার পারচেসিং পাওয়ারটা কিন্তু তত কমতে থাকবে। ক্লিয়ার হলো? এবার দেখো ডেফিনেশনে কি বলা রয়েছে। ডেফিনেশনে কি বলেছে, বলছে ইনফ্লেশন রেফার্স টু এ সাস্টেন রাইজ। আমি কথাটা হাইলাইট করে দিয়েছি, কারণ আছে। ইনফ্লেশন রেফার্স টু এ সাস্টেন রাইজ ইন জেনারেল লেভেল অফ প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি। সাস্টেন রাইজ কথার অর্থ কি, ক্রমাগত বৃদ্ধি পাওয়া। অর্থাৎ এই যে শুধুমাত্র লাইফবয় সাবান না, সমস্ত জিনিস, শুধু সাবান না, জামা কাপড় বলুন, খাদ্যদ্রব্য বলুন, সমস্ত কিছু যদি আমার ইকোনমিতে সমস্ত দাম যখন সমানভাবে বেড়ে যায়, ঠিক আছে, একইভাবে বা ক্রমাগতভাবে বৃদ্ধি পায়, তখন আমরা তাকে কি বলছি না ইনফ্লেশন কিন্তু বলছি। আরেকবার পড়ছি তাহলে, ইনফ্লেশন রেফার্স টু এ সাস্টেন রাইজ ইন জেনারেল লেভেল অফ প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি। Thus, it reflects the price rise of a particular basket of goods and services over a given period of time, and inflation tends to reduce the purchasing power of money. ঠিক আছে, যেটা কিছুক্ষণ আগেই পারচেসিং পাওয়ারের কথা বললাম। এবার বলছে যে রেট অফ ইনফ্লেশন ক্যালকুলেট কীভাবে করবে। রেট অফ ইনফ্লেশন কী করে ক্যালকুলেট করব আমরা, প্রাইস ইন কারেন্ট ইয়ারের যে আমার প্রাইস রয়েছে আর আমাদের প্রাইস ইন বেস ইয়ার, সেটাকে ডিভাইড করব, তারপরে 100 দিয়ে গুণ করলে আমি কিন্তু ইনফ্লেশন ক্যালকুলেট করতে পারবো। এরপরে আমি চলে যাচ্ছি যে ইনফ্লেশনের সাথে মানি সাপ্লাইয়ের কী সম্পর্ক রয়েছে, তারপরে কিন্তু টাইপ অফ ইনফ্লেশন নিয়ে কিন্তু আসছি। আগে মানি সাপ্লাইয়ের সাথে ইনফ্লেশনের
কী সম্পর্ক সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো, যদি মানি সাপ্লাই আমার ইনক্রিজ হয়, ঠিক আছে, ইনক্রিজ ইন মানি সাপ্লাই, সেক্ষেত্রে কী হবে, আমার যদি মানি সাপ্লাই ইনক্রিজ, অর্থাৎ এখন যে প্যান্ডেমিক চলছে, যেরকম বিরোধীরা বলছিল যে টাকা জোগান বাড়াও, টাকা বেশি করে ছাপাও, সেই বলছে যে সেটা যদি হতো, যদি আমার মানি সাপ্লাই যদি ইনক্রিজ করতো, তাহলে আমার কি পারচেজিং পাওয়ার উইল ইনক্রিজ, অর্থাৎ আমার হাতে যদি টাকা আসতো, ঠিক আছে, গভর্নমেন্ট যদি আরও 5 টাকা আমাকে ভর্তুকি দিত, তাহলে কিন্তু আমি ওই লাইফবয় সাবানটা 15 টাকা দিয়ে কিনতে পারতাম, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এইভাবে কিন্তু পারচেজিং পাওয়ার কিন্তু আমার ইনক্রিজ করতো। সেক্ষেত্রে কী হতো, ডিমান্ড উইল ইনক্রিজ, সেক্ষেত্রে আমার কী হতো, ডিমান্ডও কিন্তু বাড়তো এবং তার ফলে কিন্তু আমার ইনফ্লেশন হতো, ঠিক আছে। আর কী হতো, মানি উইথ দ্য ব্যাঙ্ক উইল ইনক্রিজ, আমার ব্যাংকে কিন্তু আমার কী হতো না, টাকার পরিমাণ কিন্তু বাড়তো। ইন্টারেস্ট রেট উইল ডিক্রিজ, সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট রেট অটোমেটিক, ব্যাংকের হাতে টাকা যখন থাকবে তখন ব্যাংক কিন্তু ইন্টারেস্ট রেট অটোমেটিক ডিক্রিজ করবে। আর ইনভেস্টমেন্ট উইল ইনক্রিজ, গ্রোথ উইল ইনক্রিজ, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা, আমি কিন্তু একটা ছবির মাধ্যমে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তাহলে আমরা মানি সাপ্লাই ইনক্রিজ করলে কী হচ্ছে না, আমাদের পারচেজিং পাওয়ার বাড়ছে, ডিমান্ড আমার বাড়ছে, সেক্ষেত্রে ইনফ্লেশন হচ্ছে, এবং মানি আমার কিন্তু ব্যাংকে বাড়ছে, ইন্টারেস্ট রেট বাড়ছে এবং কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ছে এবং আমাদের গ্রোথ উইল ইনক্রিজ। এবার যদি আমি ধরলাম আমার মানি ডিক্রিজ করলো, ঠিক আছে, ডিক্রিজ ইন মানি সাপ্লাই, মানি সাপ্লাই যদি আমার কমে যায়, সেক্ষেত্রে কী হবে, অবশ্যই পারচেজিং পাওয়ার আমার কমে যাবে, ডিমান্ড কমে যাবে, ইনফ্লেশন ফল করে যাবে, ঠিক আছে। আর কী হবে, আমাদের ব্যাংকের হাতে, ব্যাংকে মানি উইথ দ্য ব্যাংক উইল ডিক্রিজ, ইন্টারেস্ট রেট উইল ইনক্রিজ, ইন্টারেস্ট রেট কিন্তু প্রশ্ন কিন্তু আসে এখান থেকে, মানি সাপ্লাই, বিশেষ করে পিএসসির এক্সামে কিন্তু বহুবার এসছে যে ইন্টারেস্ট রেট কী হবে, মানি সাপ্লাই আমার ডিক্রিজ করলে সবসময় মনে রাখবে ইন্টারেস্ট রেট কিন্তু আমার ইনক্রিজ করবে, ইনভেস্টমেন্ট কী হবে, ইনভেস্টমেন্ট কিন্তু আমার ডিক্রিজ করবে, আর গ্রোথ উইল ফল, গ্রোথ কিন্তু আমার ইনফ্লেশনের সাথে সাথে গ্রোথও কিন্তু ফল করে যাবে। তো মানি সাপ্লাইয়ের সাথে ইনফ্লেশনে কী সম্পর্ক বোঝা গেল। এবার আমি এক এক করে কিন্তু যে ইনফ্লেশনগুলো রয়েছে, টাইপ অফ ইনফ্লেশন, সেগুলো কিন্তু এক এক করে আলোচনা করছি, ঠিক আছে। প্রথমে দেখো, আমরা কি দেখতে পাচ্ছি, ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশনটা কী জিনিস, অর্থাৎ আমি একটা উদাহরণ দিই, যে তুমি 100 টাকা দিয়ে ধরো একটা কোম্পানি, আজকে ধরো 100 টাকা দিয়ে একটা কোম্পানি কিছু বানাচ্ছে, ঠিক আছে, 100টা জিনিস বানিয়েছে, ঠিক আছে, বা ধরলাম 100টা সে মাস্কের অর্ডার পেয়েছে, সে 100টা মাস্ক সে প্রোডাকশান করার অর্ডার পেয়েছে, সেক্ষেত্রে কি করেছে, সে দেখা গেছে তার কিছু শর্টেজ ছিল, সেখানে সে 80টা বানাতে পেরেছে, ঠিক আছে, 80টা মাস্ক বানাতে পেরেছে, তাহলে সে তার অর্ডার কত ছিল, তার অর্ডার কিন্তু 100টা ছিল, তাহলে কিন্তু সে তার 20টা কিন্তু তার ঘাটতি রইল। সেক্ষেত্রে কি হচ্ছে, এখন মাস্কের যেরকম চাহিদা, মাস্ক তো সবারই প্রয়োজন, তাই জন্য তখন এই যে 20 জন তখন কি করবে, যাতে এই 80 জনের মধ্যে যাতে 20 জন বেশি টাকা দিয়ে তখন কিন্তু সেটা পারচেস করার চেষ্টা করবে, ঠিক আছে, সেটাই কিন্তু বলছে আমার ডিমান্ড পুল ইনফ্লেশন। দেখো ডেফিনেশনটা পড়ছি, বলছে ইনফ্লেশন created and sustained by excess of aggregate demand for goods and services over the aggregate supply. In other words, demand pull inflation takes place when increase in production lags behind the increase in money supply. ঠিক আছে, ক্লিয়ার হলো ডিমান্ড পুল ইনফ্লেশনটা। ওকে, নেক্সট দেখো কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশনটা কি ইনফ্লেশন, এখানে বলছে, দেখো বলছে ইনফ্লেশন হুইচ ইজ ক্রিয়েটেড অ্যান্ড সাস্টেন বাই ইনক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশান হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সেম প্রোডাক্ট, যেরকম ট্রেড ইউনিয়ন ক্যান বার্গেন ফর হায়ার ওয়েজেস অ্যান্ড হেন্স কন্ট্রিবিউট টু ইনফ্লেশন। অর্থাৎ আমি একটা প্রোডাকশান করতে গিয়ে, যখন আমি কোনো একটা প্রোডাক্টের প্রোডাকশান করতে গিয়ে, আমি সেম প্রোডাক্টের প্রোডাকশান করছি, কিন্তু ধরো এই সিচুয়েশন প্যান্ডেমিকের সময় একটা প্রোডাকশান করতে গিয়ে দেখা যাচ্ছে আমার ঠিকমতো লেবার পাচ্ছি না, ঠিকমতো আমার মেটেরিয়াল সাপ্লাই পাচ্ছি না, তখন কি করছে, আমার সেই প্রোডাক্টে আজকে যেটা 2 টাকা দিয়ে আমি নর্মাল বানাচ্ছিলাম,
সেটাকে আমার এখন 3 টাকা কিংবা 4 টাকা হয়ে গেছে সেই কস্টটা। সুতরাং এই যে কস্ট, যদি একটা প্রোডাক্টের কস্ট অফ প্রোডাকশান বলতে এখানে মেটেরিয়াল থাকবে, লেবার থাকবে এবং ওভারহেড থাকবে, এই তিনটে মিলিয়ে কিন্তু আমার কস্ট অফ প্রোডাকশান। অর্থাৎ একটা কস্ট অফ প্রোডাকশান হলো একটা প্রোডাক্ট তৈরি একেবারে প্রোডাকশান করতে যেই খরচ কস্ট যেটা হবে সেটাকেই আমরা কিন্তু কস্ট অফ প্রোডাকশান বলছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, সেটা ইনক্রিজ করে যাচ্ছে। এই জন্য তখন যেরকম এখানে একটা উদাহরণ দিয়েছে যে ট্রেড ইউনিয়ন কিন্তু বার্গেন অবশ্যই করতে পারে হায়ার ওয়েজেস। এবার অবশ্যই হায়ার ওয়েজেস বাড়লে সেই প্রোডাক্টের ওপর কিন্তু সেটার কস্ট অবশ্যই বাড়াতে হবে, তাই না? অটোমেটিক বাড়বে, ওয়েজেস যেটা ছিল সেটা অটোমেটিক বাড়বে, সেটাকে আমরা কি বলছি, কস্ট পুশ ইনফ্লেশন। ঠিক আছে, দেখো নিচে বলে দিয়েছে জেনারেলি ইনফ্লেশন ইজ কস্ট হোয়েন কোম্পানি কস্ট অফ প্রোডাকশন গো আপ, হোয়েন দিস হ্যাপেন দে নিড টু ইনক্রিজ প্রাইস টু মেনটেন দেয়ার প্রফিট মার্জিন। অবশ্যই তার প্রফিট মার্জিন মেনটেন করার জন্য কিন্তু সে আমার কি করবে না, আমাদের প্রাইস কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কি বলছে, স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশনটা কি বলছে, ইন দিস টাইপ দেয়ার ইজ এ ফল ইন আউটপুট অ্যান্ড এমপ্লয়মেন্ট লেভেল। এখানে কি হয় না, আমাদের কিন্তু আউটপুট এবং এমপ্লয়মেন্ট লেভেল কিন্তু একেবারে ফল করে যায়। ডিউ টু ভেরিয়াস প্রেশার এন্টারপ্রেনার হ্যাভ টু রাইজ দেয়ার প্রাইস টু মেনটেন দেয়ার মার্জিন অফ প্রফিট, বাট as they only partially succeed in raising the price, they are faced with a situation of declining output and investment. Thus, one side there is a rise in general price level, and other side there is a fall in the output and employment. কি বুঝিয়েছে এটা পরিষ্কার এখানে বলেছে, আগেরটা যেরকম দেখো বলেছে আমার কস্ট অফ প্রোডাকশান আমি ওয়েজেস যেহেতু বাড়িয়েছি তাই জন্য আমার কস্ট অফ প্রোডাকশানে কিন্তু খরচা বেড়েছে, তাই জন্য আমার একজন যে এন্টারপ্রেনার সে কি করেছে না, কিন্তু তার প্রফিট মার্জিন রাখার জন্য সে ইনক্রিজ করেছিল প্রাইস। এক্ষেত্রেও কিন্তু তাই করছে, এবং এক্ষেত্রে কি হচ্ছে, ভেরিয়াস প্রেশার বিভিন্ন কারণে সে কিন্তু প্রাইস অবশ্যই সে কিন্তু বাড়াচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে প্রাইস বাড়িয়ে দেওয়াতে তার যে ডিমান্ডটা মার্কেটে, সেই প্রোডাক্টের ডিমান্ড সেটা কিন্তু অটোমেটিক কিন্তু পড়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সে যদি আজকে 20 টাকা জায়গায় সে আজকে যদি 50 টাকা চায়, ঠিক আছে, তার ডিমান্ড কিন্তু মার্কেটে পড়ে যাচ্ছে, অর্থাৎ সেই প্রোডাক্ট কিন্তু তার থেকে কেউ নিচ্ছে না, এবং সেই প্রোডাক্টটা না নেওয়াতে কী হচ্ছে, তার এমপ্লয়মেন্ট লেভেল পড়ে যাচ্ছে এবং তার আউটপুটও কিন্তু ফল করে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সে 100টা প্রোডাক্ট বানায়, সে যদি মালই যে না বিক্রি নয়, তাহলে তো সে তো 100টা প্রোডাক্ট বানাতে পারবে না, অটোমেটিক আমার আউটপুট পড়ে যাবে, তাই না? আমার আবারও এমপ্লয়মেন্ট লেভেলও কিন্তু আমার পড়ে যাবে। তো সেক্ষেত্রে এটা কি হচ্ছে না, স্ট্যাগফ্লেশন কিন্তু হচ্ছে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো বলেছে হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন বলতে কি বুঝিয়েছে, বলছে ভেরি র্যাপিড গ্রোথ ইন দ্য রেট অফ ইনফ্লেশন in which money lost its value to the point of where alternative medium of exchange such as better or foreign currency are commonly used. Barter or foreign currency are commonly used also cause আমাকে গ্যালোপিং ইনফ্লেশন বলছে, যেখানে আমার ভেরি র্যাপিড গ্রোথ হচ্ছে, হাইপার ইনফ্লেশন, র্যাপিড গ্রোথ হঠাৎ করে। এটা কিন্তু জিম্বাবুয়েতে হয়েছিল এরকম একবার। ঠিক আছে, র্যাপিড কিন্তু এরকম ইনফ্লেশন হঠাৎ করে হয়েছিল, সেখানে আমরা কি বলছি না, হাইপার ইনফ্লেশন কিন্তু বলছি, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে যেই ইনফ্লেশনটা হচ্ছে, এবং যেখানে আমার ফরেন কারেন্সি, যেখানে কমনলি ফরেন কারেন্সি তো সেই বেড়ে যাচ্ছে, ডলারে, ইউএস ডলারে, হঠাৎ আজকে ভারতের অর্থনীতি যা হঠাৎ 1 বছরের মধ্যে যদি বিরাট এই জাম্প করে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো না, হাইপার ইনফ্লেশন। ঠিক আছে, ইনফ্লেশন কিন্তু অবশ্যই সাস্টেন রাইজ, অর্থাৎ ক্রমাগত বৃদ্ধি পায়, কিন্তু যেটা আমার হাইপার ইনফ্লেশন সেটা কিন্তু র্যাপিড গ্রোথ হচ্ছে। ক্লিয়ার হলো? নেক্সট বলছে দেখো, বলছে ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশনটা কি? ডিসইনফ্লেশন ইজ এ কন্ডিশন হোয়ার ইনফ্লেশন স্টিল পজিটিভ বাট দ্য রেট অফ ইনফ্লেশন ডিক্রিজ। ঠিক আছে, ডিসইনফ্লেশনটা আমার পজিটিভে রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কী হচ্ছে, ইনফ্লেশন কিন্তু ডিক্রিজ করছে। যেমন কি
3% থেকে 2%, ঠিক আছে, নেগেটিভে কিন্তু যায়নি, আমার 3% ছিল সেটা কমে 2% হয়েছে, সেটাকে আমরা কি বলছি না ডিসইনফ্লেশন। ওকে, নেক্সট বলেছে যে ডিফ্লেশনটা কি, ডিফ্লেশন বলছে ইজ হোয়েন দ্য জেনারেল লেভেল অফ প্রাইস আর ফলিং, যখন আমার জেনারেল লেভেল যে প্রাইস সেটা যখন ফল করতে থাকে, ইট ইজ দ্য অপোজিট এফেক্ট অফ ইনফ্লেশন, এটা ঠিক অপোজিট এফেক্ট, ইনফ্লেশনের ঠিক অপোজিট এফেক্ট। যেরকম বলছে ডিফ্লেশন অকার্স টিপিক্যালি ডিউরিং টাইমস অফ ইকোনমিক ক্রাইসিস, এখন যেরকম ইকোনমিক ক্রাইসিস চলছে এখন কিন্তু আমার সেক্ষেত্রে কী হচ্ছে, ডিফ্লেশন কিন্তু হচ্ছে। পয়েন্ট ভালো করে মাথায় রাখবে যে ডিফ্লেশন অকার্স typically during times of economic crisis when prices are going down. Why would you spend your money today when each rupee will be more valuable tomorrow, and why spend tomorrow when each rupee can be buy more the day after? ঠিক আছে, এখন আমরা কিন্তু একটা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু একটা চিন্তা করছি আজকে আমি একটা বাড়িতে টিভি কি নেব, হ্যাঁ এখন আমার করোনা ভাইরাস যদি আক্রান্ত হয়ে যাই আমি, সেক্ষেত্রে আমি টিভি কি নেব, টিভির দাম কি এখন ভবিষ্যতে কি কমবে, যদি ভবিষ্যতে ওটা আরও কমে যায় তাহলে কমে যাওয়ার পরেই আমি নেব। ঠিক আছে, এই যে জিনিসটা, যে একটা জিনিসের দাম আমার আজকে আমি নেব বলে চিন্তাভাবনা করছি, আমি তখন ভাবছি যে যদি ভবিষ্যতে কমে তখন আমি সেটা নেব। ঠিক আছে, এই ক্ষেত্রেকে আমরা কি বলছি, তখন আমাদের স্পেন্ড টুমোরো, দেখো অ্যান্ড হোয়াই স্পেন্ড টুমোরো হোয়েন ইচ রুপি ক্যান বি বাই মোর দ্য ডে আফটার। ঠিক আছে, তখন কিন্তু আমাকে সেটা কি বলছি ডিফ্লেশন। আরেকবার লাইনটি পড়ছি দেখো, হোয়েন প্রাইস আর গোয়িং ডাউন, ঠিক আছে, যখন আমার জিনিসের দাম নেমে যাচ্ছে, কমে যাচ্ছে, হোয়াই উড ইউ স্পেন্ড ইউর মানি, এবং তখন কিন্তু আমি এখন কেন আমি মানিটা স্পেন্ড করব টুডে, হোয়েন ইচ রুপি উইল বি মোর ভ্যালুয়েবল টুমোরো, যখন আমার টুমোরোতে ভ্যালুয়েবল হবে, অ্যান্ড ওয়াই স্পেন্ড টুমোরো হোয়েন ইচ রুপি ক্যান বাই মোর দ্য ডে আফটার। ক্লিয়ার? দ্য রেজাল্ট ইজ দ্যাট পিপল স্টপ স্পেন্ডিং অ্যান্ড হোল্ড দেয়ার মানি ইন দ্য অ্যান্টিসিপেশন প্রাইস ফলিং ইভেন আফটার। দ্য রেজাল্ট কী হলো, পিপল স্টপ, আমার স্পেন্ডিং কমিয়ে দিল এবং তার মানি সে কিন্তু এখন ঘরে রাখলো, সেটা কিন্তু খুবই খারাপ। এবং সেক্ষেত্রে আমার কি হচ্ছে, প্রাইস কিন্তু সে চিন্তা করছে যে আবার কালকে কমুক, তারপরে কিন্তু আমি ওটা কিনবো, আবার পরে চিন্তা করছে কালকে হয়তো এরকম কমবে, তখন কিন্তু আমরা কিনবো। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলছে দ্য বটম লাইন। দ্য বটম লাইন ইনফ্লেশনটা কি বলছে, দ্য বটম লাইন ইজ দ্যাট পিপল অফটেন কমপ্লেন হোয়েন প্রাইস গো আপ, but they often ignore the fact that wages should be rising as well. ঠিক আছে, যেরকম সরকারি কর্মচারী, তাদের কি হচ্ছে, ডিএ বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়লে তারা অতটা চিন্তা করে না, কেননা তাদের ডিও কিন্তু বাড়তে থাকে। কিন্তু একটা প্রাইভেটের কিন্তু সে কিন্তু চিন্তায় পড়ে যায়, জিনিসপত্রের দাম বাড়ছে, আমার তো ডিএ বলে কিছু নেই, ওই টাকাতেই সংসার চালাতে হবে। সুতরাং এই যে সরকারি কর্মচারীদের, সেটা কি না বটম লাইন, তারা কিন্তু ইনফ্লেশন। তারা কেন, তাদের পিপল অফটেন কমপ্লেন হোয়েন প্রাইস গো আপ, বাট দে অফটেন ইগনোর দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েজেস শুড বি রাইজিং, তার কিন্তু ওয়েজেস অবশ্যই বাড়ছে তার সঙ্গে সঙ্গে। ক্লিয়ার হলো? আচ্ছা, মেজার্স অফ কন্ট্রোল ইনফ্লেশন, আমাদের যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য কী কী দেখো, মনিটারি কিছু মেজার রয়েছে এবং আমাদের ফিসকাল কিছু মেজার কিন্তু রয়েছে, ফিসকাল এবং মনিটারি। মনিটারি মেজারের মধ্যে কোনগুলো পড়ছে না, রেগুলারের ডিমান্ড সাইড ফ্যাক্টর, ঠিক আছে, কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ টুলস। ফিসকালের মধ্যে আমাদের রেগুলার সাপ্লাই সাইড ফ্যাক্টর, তারপরে আমাদের অল্টারিং ট্যাক্সেশন পলিসি আর অল্টারিং এক্সপেন্ডিচার পলিসি, এই কিন্তু এখন করতে হবে আমাদের ফিসকাল মেজার আর মনিটারি মেজারের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমি মানি সাপ্লাই, এটা তো আলোচনা করে দিলাম। আচ্ছা, নেক্সট আসছি, নেক্সট দেখো যেটা বিশেষ করে দেয় পরীক্ষায়, সে একটা টেবিল তৈরি করেছি, মেম্বার্সরা তো এই পিডিএফটা তো পেয়ে যাবেই, আর এমনিরা তোমরা একটু লিখে রেখো। বলছে টু রিডিউস ইনফ্লেশন উই হ্যাভ টু রিডিউস দ্য মানি সাপ্লাই। আমার ইনফ্লেশন আমি যদি কমাতে চাই, ঠিক আছে, আমার কি করতে হবে, মানি সাপ্লাই কিন্তু রিডিউস করতে হবে। ঠিক আছে,
টু রিডিউস ডিসইনফ্লেশন অথবা ডিফ্লেশন উই হ্যাভ টু ইনক্রিজ মানি সাপ্লাই। ঠিক আছে, এখন যেই সিচুয়েশান, এখন কিন্তু আমাদের ডিফ্লেশন, কিন্তু সেক্ষেত্রে আমার কী করতে হবে, মানি সাপ্লাই কিন্তু লোকের হাতে টাকা কিন্তু পৌঁছে দিতে হবে। এবার যখন আমার ইনফ্লেশন হবে, ইনফ্লেশনকে আমি কমাতে চাই, তখন আমাকে কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, তখন সেক্ষেত্রে আমার রিডিউস মানি সাপ্লাই। ঠিক আছে, এবার দেখো কিছু টুল যেগুলো আরবিআই ইউজ করে সেগুলোকে আমি দেখো তুলে ধরেছি। তারপরে টু কমব্যাট ইনফ্লেশন, টু কমব্যাট ডিফ্লেশন। দেখো টুল কী কী বলেছে, সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর রেপো রেট, রিজার্ভ রেপো, আর এমএসএফ, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই টোটাল 5টা। সিআরআর কী হয়, ইনফ্লেশনকে আমি কমব্যাট করার জন্য সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও আমি ইনক্রিজ করে দেবো, কিন্তু ঠিক একইভাবে যদি আমি ডিফ্লেশনকে আমি যদি কমব্যাট করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, এটা কিন্তু আমাকে অবশ্যই সিআরআর কিন্তু ক্যাশ রিজার্ভ রেশিও ডিক্রিজ করতে হবে। এসএলআর এর ক্ষেত্রেও তাই, আমি ইনফ্লেশন কমব্যাট করার ক্ষেত্রে আমি এসএলআর ইনক্রিজ করব, আর ডিফ্লেশনের ক্ষেত্রে কিন্তু আমি এসএলআর এখন কিন্তু আমি ডিক্রিজ করব। এখন যেটা আরবিআই করছে, রেপো রেট ইনফ্লেশনের সময় আমি ইনক্রিজ করব, আর এখানে আমি কি করব, ডিক্রিজ করব। ঠিক আছে, ডিফ্লেশনটা এখনই সিচুয়েশন দিয়ে ভাববে তাহলে দেখবে অনেকটা ক্লিয়ার তোমার কাছে। রিজার্ভ রেপো রেট কী হবে, রিজার্ভ রেপো রেটও কিন্তু আমি ইনফ্লেশনের সময় ইনক্রিজ করব এবং এর সময় কী করব, ডিক্রিজ করব। এমএসএফ তাই ইনক্রিজ করব, এক্ষেত্রেও কিন্তু আমি ডিক্রিজ করব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার দেখো মেজারমেন্ট অফ ইনফ্লেশন। ইনফ্লেশন কী করে মেজার করবে, কতগুলো পয়েন্ট রয়েছে, তারপরে পজিটিভ এবং নেগেটিভ, এইটুক দেখলেই কিন্তু মোটামুটি হবে, আর কোনো দেখার দরকার নেই এই জায়গাটা থেকে। ঠিক আছে, আচ্ছা, মেজারমেন্ট অফ ইনফ্লেশন দেখো, হোলসেল প্রাইস ইন্ডেক্স WPI, এই হোলসেল প্রাইস ইন্ডেক্স দিয়ে কিন্তু ইনফ্লেশন আমরা কি করতে পারি, মেজার করতে পারি। ঠিক আছে, WPI measure changes the price basket of goods at wholesale level। WPI কি করছে, মেজার করছে, কি করছে না, চেঞ্জেস ইন দ্য প্রাইস বাস্কেট অফ গুডস। ঠিক আছে, ভালো করে দেখো, চেঞ্জেস ইন দ্য প্রাইস বাস্কেট অফ গুডস অ্যাট হোলসেল লেভেল। দ্য বেস ইয়ার ইজ 2011-12। পরীক্ষায় অনেকবার দিয়েছে, 2011-12 হলো গিয়ে আমাদের হোলসেল প্রাইস ইন্ডেক্সের আমাদের বেস ইয়ার ধরেছি, ইনলাইন জিডিপি বেস ইয়ার কিন্তু আমার রিভিশন হয়, যেখানে WPI হোলসেল প্রাইস ইন্ডেক্স কে পাবলিশ করছে না, অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার, ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের WPI কিন্তু তারা পাবলিশ করছে। ঠিক আছে, এখানে WPI এর মধ্যে কোনগুলো ইনক্লুড নয়, WPI ডাজ নট ইনক্লুড ফলোয়িং, কোনগুলো না, সার্ভিসের মধ্যে WPI এর মধ্যে ট্রান্সপোর্টেশন আসে না, কনস্ট্রাকশন আসে না, ম্যানুফ্যাকচারিং আউটপুটের ক্ষেত্রে আনরেকগনাইজ সেক্টর আসে না, ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কী আসছে, বলছে ইন অর্ডার টু রিমুভ ইম্প্যাক্ট অফ ফিসকাল পলিসি, তার জন্য কিন্তু এগুলো কিন্তু WPI এর মধ্যে কিন্তু আসে না। ঠিক আছে, তিনটেই ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসছে। কোনগুলো আসবে না, সার্ভিসের মধ্যে ট্রান্সপোর্টেশন আসবে না, কনস্ট্রাকশন আসবে না, ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আনরেকগনাইজ সেক্টর আসবে না, ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আমার কিন্তু আসবে না। ঠিক আছে, WPI এর ক্ষেত্রে। আর WPI এর মাধ্যমে কি করছি আমি, ভালো করে মাথায় রাখবে, WPI মেজার চেঞ্জেস ইন দ্য প্রাইস অফ বাস্কেট অফ গুডস অ্যাট হোলসেল লেভেল। আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সিপিআই কি করছে, ট্র্যাক প্রাইস পেইড বাই দ্য এন্ড কনজিউমার ইন দ্য রিটেল মার্কেট, অর্থাৎ তুমি গিয়ে যে সাবানটা কিনছো, তুমি যে 15 টাকা দিচ্ছ, এটা কি করছে, এটাকে আমরা বলছি কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ইট ট্র্যাক্স দ্য প্রাইস পেইড বাই এন্ড কনজিউমার ইন দ্য রিটেল মার্কেট। ইট ইনক্লুড সার্ভিস, হেলথ, এডুকেশন, ট্রান্সপোর্ট। এবার আমি দেখো একটা WPI আর সিপিআই হোলসেল প্রাইস ইন্ডেক্স এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে একটা ডিফারেন্স দিয়েছি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমার। দেখো WPI আর সিপিআই কি বলছে, ট্র্যাক হোলসেল প্রাইস অফ দ্য ফিক্সড বাস্কেট অফ আইটেমসকে কী করছে, আমরা ট্র্যাক করতে পারছি।
সিপিআই কী করছে, ট্র্যাক রিটেল প্রাইস অফ দ্য ফিক্সড বাস্কেট অফ আইটেম। আমরা সিপিআইয়ের মাধ্যমে কী করছি না, রিটেল প্রাইসকে আমরা ট্র্যাক করতে পারছি। নেক্সট ডাব্লিউপিআই এর মধ্যে কি বলছে দেখো, বলছে ইউজ টু মেজার ইনফ্লেশনারি ট্রেন্ডস ইন ইকোনমি অ্যাজ এ হোল। আমার ইনফ্লেশনারি যে মেজার ট্রেন্ডস কী রয়েছে ইকোনমিতে, সেটা আমি কিন্তু ডাব্লিউপিআই এর মাধ্যমে আমি সেটাকে মেজার করতে পারছি। আর ইউজ দ্য মেজার চেঞ্জেস কস্ট অফ লিভিং, আমার কস্ট অফ লিভিং আমি কিন্তু অর্থাৎ একজন মানুষ তার বসবাস লিভ করতে গেলে মানে জীবনযাপন করতে গেলে সে অর্থাৎ কত টাকা সে কত খরচা একটা লোকের, সেই আমি কস্ট অফ লিভিং, সেটা কিন্তু কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার বলে কিন্তু একটা আলাদা জিনিস আছে, ঠিক আছে, ওখানে বের করা যায়। তো সেই কস্ট অফ লিভিং কিন্তু আমি মেজার করতে পারছি এই সিপিআইয়ের মাধ্যমে, কেননা এটা একেবারে ডাইরেক্ট রিটেল আমি কত টাকা, ওই যে 15 টাকা দিলাম সেটা দিয়ে কিন্তু একেবারে এটা মেজার করছে। নেক্সট বলছে দেখো কি কভারেজ করছে এখানে, ওভারঅল অল গুডস, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, আমাদের কনজিউমার, এনার্জি গুডস, সমস্ত কিছুই হচ্ছে। আর এখানে কিন্তু লিমিটেড কিছু কভারেজ রয়েছে, যেরকম কভার্স অনলি কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস, কনজিউমার গুডস এবং সার্ভিস কিন্তু এখানে সিপিআইয়ের মধ্যে কিন্তু আসছে। এখানে বলছে ডাজ নট ইনক্লুড সার্ভিসেস, এখানে কিন্তু কোনো সার্ভিস নেই, এখানে ইনক্লুড পরিষেবা এখানে কিন্তু আসে না। আমাদের ডাব্লিউপিআইয়ের মাধ্যমে কিন্তু সিপিআইতে কিন্তু আমরা পরিষেবাকে ইনক্লুড সার্ভিসকে কিন্তু আমরা নিয়ে আসি, ঠিক আছে। এবার লাস্ট বলছে ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন। এই যে ইনফ্লেশনের ইম্প্যাক্ট কী, কিছু পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে এবং কিছু কিন্তু আমার নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। পজিটিভ ইম্প্যাক্ট কী রয়েছে দেখো, বলছে এ মডারেট ইনফ্লেশন স্টিমুলেটস ইকোনমিক গ্রোথ, এ মডারেট ইনফ্লেশন স্টিমুলেট ইকোনমিক গ্রোথ ইফ ইনফ্লেশন ইজ ডিউ টু এগ্রিগেট ডিমান্ড এক্সিডিং এগ্রিগেট সাপ্লাই, ঠিক আছে। কি বলছে, এ মডারেট ইনফ্লেশন স্টিমুলেট ইকোনমিক গ্রোথ ইফ ইনফ্লেশন ইজ ডিউ টু এগ্রিগেট ডিমান্ড এক্সিডিং দ্য এগ্রিগেট সাপ্লাই। নেক্সট কি বলছে, ইনফ্লেশন ইনক্রিজ দ্য প্রফিট অফ মার্জিন অফ দ্য সেলার ওয়েন এনকারেজ দেম টু ইনক্রিজ প্রোডাকশান। অবশ্যই নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ফ্লিপস কার্ভ। এই ফ্লিপস কার্ভটা কি বলছে, ইনভার্স রিলেশন বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, সো আনএমপ্লয়মেন্ট রিডিউস উইথ ইনক্রিজ ইন ইনফ্লেশন, ঠিক আছে। যেটা কিছুক্ষণ আগেই বললাম যে যদি আমার আনএমপ্লয়মেন্টের সাথে কী সম্পর্ক, আমার যদি একটা জিনিসের কস্ট আমি বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে যদি সেটা মার্কেটে যদি নাই কেনে, এমন কস্ট বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে যদি না কেনে তাহলে আমার আউটপুট কমে যাবে সেক্ষেত্রে, এবং আমার কিন্তু আনএমপ্লয়মেন্টও বাড়তে থাকবে। তাই জন্য বলছে এটাকে আমরা কি বলছি, ফ্লিপস কার্ভের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়। সেটা বলছে ইনভার্স রিলেশন বিটুইন ইনফ্লেশন অ্যান্ড ফ্লিপস কার্ভ বলে একটু সার্চ করে নেবে, দেখবে পেয়ে যাবে। ইনভার্স রিলেশন বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, সো আনএমপ্লয়মেন্ট রিডিউস উইথ ইনক্রিজ ইন ইনফ্লেশন। নেক্সট বলছে ইনফ্লেশন অলসো মেক ইট ইজিয়ার on debtors who repay inflation also make easier on debtors who repay their loans with money that is less valuable than money they borrowed, ঠিক আছে। আমাদের যে ডেটররা রয়েছে, ঠিক আছে, ডেটর হলো যাকে আমরা দেনাদার বলছি, সেই দেনাদারের কাছে কিন্তু সেটা খুবই ইজিয়ার, কেননা সে যে লোনটা রিপে করছে, সেই যেটা রিপে করছে সেটা কিন্তু তার কাছে অনেকটাই কিন্তু লেস ভ্যালুয়েবল দ্যান দ্য মানি দে যেখান থেকে নিয়েছিল, বড় করেছিল, সেখান থেকে তার কিন্তু মানিটা অবশ্যই তার কাছে লেস ভ্যালুয়েবল সেই দিনের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? এবার নেগেটিভ ইম্প্যাক্ট কিছু দেখে নিই, এগুলো জেনারেলি জেনে রাখো, এখানে অতটা এখানে ভেতরে গভীরে ঢোকার দরকার নেই। যতটুকখানি শুরুতে বললাম সেগুলো ভালো করে মাথায় রাখবে, এবং মেম্বার্স অনলি এমসিকিউ কিছু কিন্তু প্র্যাকটিস করিয়ে দেবো, এমসিকিউ আসবে, এবং তাহলে দেখবে জিনিসটা পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ইম্প্যাক্ট অন সেভিংস, নেগেটিভ কী কী ইম্প্যাক্ট পড়বে? অবশ্যই আমার সেভিংসে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। কি পড়ছে দেখো, ইম্প্যাক্ট হচ্ছে ইনফ্লেশন রিডিউস দ্য রিয়েল ইনকাম হেল্প বাই দ্য পিউপিল। ইনফ্লেশন করছে আমাদের রিয়েল ইনকামকে কিন্তু রিডিউস করে দিচ্ছে, ঠিক আছে। যেরকম সেভিংস অলসো ফল
অ্যাজ পিপল স্পেন্ড মোর অ্যান্ড সাস্টেন দেয়ার প্রেজেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। সেক্ষেত্রে আমার কিন্তু বেশি বেশি করে আমি টাকা সেক্ষেত্রে আমার কী করছি, আমি কিন্তু খরচা করছি যে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংকে আমি সেটাকে সাস্টেন করে রাখার জন্য আমি তাকে বেশি বেশি করে অবশ্যই স্পেন্ড করছি, তাতে আমার কী হচ্ছে, সেভিংস আমার আস্তে আস্তে কমতে থাকছে। নেক্সট কী বলছে, দ্য রিয়েল রেট রিটার্ন অফ সেভিংস, দ্য রিয়েল রেট রিটার্ন অফ সেভিংস ডিপোজিটেড ইন দ্য ব্যাঙ্ক ফলস উইথ ইনফ্লেশন, এ নেগেটিভ রিয়েল রেট মেক্স সেভিংস ইন দ্য ব্যাঙ্ক আনরিজেবল। ঠিক আছে, আর আমাদের এটা ইম্প্যাক্ট অন সেভিংস গেল। এবার ইম্প্যাক্ট অন ইনভেস্টমেন্টের মধ্যে কি পড়ছে দেখো, বলছে হাই ইনফ্লেশন লিডস লেস সেভিংস অ্যান্ড দাস লেস অ্যাভেবিলিটি অফ লোনেবল ফান্ডস টু ফার্মস ফর ইনভেস্টমেন্ট। হাই ইনফ্লেশন আমাকে লেস সেভিং করাচ্ছে, আর কি করছে, আমি যত লোন, সে লোনের অ্যাভেবিলিটি কিন্তু লোনের যে ফান্ডের অ্যাভেবিলিটি সেক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমার ইনভেস্টমেন্টের ওপর কিন্তু একটা অবশ্যই প্রভাব পড়ছে। ইফ লোনস আর ইন্ডেক্স টু ইনফ্লেশন দেন বরোয়িং কস্ট অফ ফান্ড ইনক্রিজ রিডিউসিং দ্য ইনভেস্টমেন্ট ডিমান্ড অবশ্যই কনসিকুয়েন্টলি। সেক্ষেত্রে বরোয়িং কস্ট কিন্তু তার অবশ্যই ফার্মের লোনের ক্ষেত্রে কিন্তু সেটা বেড়ে যাবে। আর ইফ লোন আর নট ইন্ডেক্স টু ইনফ্লেশন, the banks are not net loser as they receive repayment that have been diminished in real term by inflation. Okay, আর আমাদের কি হচ্ছে, the central bank might use monetary tools to control high inflation rate by increasing interest rate. This will increase the cost of borrowing and will have negative effect on investment. ক্লিয়ার হলো? তো আজকে কিন্তু এইটুকখানি কিন্তু ইনফ্লেশন থেকে মোটামুটি আলোচনা ছিল। এরপরে তোমাদের যার যার সোর্স আছে সেই তোমার বই থেকে তুমি পড়বে, আশা করি কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর মেম্বার্সদের তো দিয়ে দেওয়া হবে, মেম্বার্সদের তো নোট দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে মেম্বার্সরা ওখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে, বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে এমসিকিউ ক্লাসে কিন্তু জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এমসিকিউ ক্লাস যখন করাবো, এবং তোমাদের তো 30 তারিখ এক্সামও রয়েছে, সেক্ষেত্রে তার আগেই কিন্তু মোটামুটি তোমাদের এই ডাউট ক্লিয়ারিং ক্লাস চলে আসবে। আর যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তুমি পিএসসি ক্লার্কশিপ আর আইসিডিএস একসাথে চলছে, ওমেন্স ক্যান্ডিডেট আর আমাদের ডাব্লিউবিসিএস সবার জন্যই। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক, ডিটেলস চেক করে নাও। So, thank you.